আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে। তো তোমরা আজকে আমি পড়াবো হচ্ছে কিন্তু তোমাদের ডিএনএ অনুলিপন সম্পর্কে। তো যেহেতু তোমাদের একটু আগে একটা ক্লাস শেষ হয়েছে, আমি সবাইকে একটু সময় দিচ্ছি যে তোমরা বই, খাতা, কলম, পেন্সিলটা একটু সামনে নিয়ে বসে যাও, ঠিক আছে? আর আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং ছবি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা ঝটপট একটু জানিয়ে ফেলো। আমরা দ্রুতই ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সাউন্ড এবং ছবি যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। দেখো, আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে কিন্তু আমরা কি পড়েছিলাম যে আরএনএ সম্পর্কে এবং ডিএনএ আরএনএ পার্থক্য বলে পড়তে বলেছিলাম। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি ডিএনএর স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদেরকে পড়েছিলাম জিন এবং মেন্ডেলের সূত্র, এগুলো সম্পর্কে কিন্তু আমি সব বলেছিলাম। তারপরে আমাদের যেটা আসবে পরের যে আলোচনা, সেটা হচ্ছে আমাদের ডিএনএ অনুলিপন। এখন এই যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া, এটা কিন্তু আসলে অনেক মানে ভালোভাবে না বুঝলে তোমরা কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা করতে পারবে না, কিংবা আমি এখন যে বলবো তোমাদেরকে, যেভাবে বলবো সেভাবেই কিন্তু তোমাদের ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা পড়ে ফেলতে হবে। কারণ তোমাদের বইয়ে আসলে যতটুকু আছে, তোমরা যদি একটু পেজ নাম্বার 263-তে একেবারে অংশে চলে যাও, দেখবে যে ডিএনএ অনুলিপন যে আমাদের আজকে আলোচনার বিষয় সেটা আছে। সেটা তোমাদের যতটুকু আছে 264 পৃষ্ঠা পর্যন্ত, সেটা কিন্তু আসলে তোমাদের জন্য যথেষ্ট না। হ্যাঁ, কিংবা ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা আসলে এখানে ভালোভাবে দেওয়া নেই। তো আমি কি করব, তোমাদেরকে প্রথমে বুঝাবো, তারপরে ক্লাস শেষে কি করব, তোমাদেরকে ছবি আপলোড করে দিব যে এটা কোথা থেকে কিভাবে পড়তে হবে, সেটার একটা পেজের ছবি তুলে আমি তোমাদেরকে আপলোড করে দিব এবং চেষ্টা করবে যে ওভাবেই পড়ে ফেলার এবং পরীক্ষায় আসলে ঠিক ওভাবেই লিখে ফেলার জন্য, ঠিক আছে? তাহলে এখন এই যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা কি, এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা সম্পর্কে জানতে হলে তোমাদেরকে আমরা একটু বোর্ডটা ইউজ করছি, কি হচ্ছে একটু তোমাদেরকে মানে বুঝে নিতে হবে যে ডিএনএ অনুলিপন বলতে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে ডিএনএ অনুলিপনের কথা আমরা একটু বলে নিই যে ডিএনএ অনুলিপন বলতে কি বোঝায়। ডিএনএ অনুলিপনের ইংরেজিটা হচ্ছে কি, রেপ্লিকেশন অফ ডিএনএ। তাহলে এই যে ডিএনএ অনুলিপন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু হতে অবিকল আরেকটি ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়, সেটাকেই বলা হচ্ছে কি, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন প্রক্রিয়া, ঠিক আছে? আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে অবিকল আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় তাকে বলা হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া। এই ক্ষেত্রে তোমার যে ডিএনএ অণু থেকে তোমার নতুন ডিএনএ অণু উৎপন্ন হবে, যে ডিএনএ অণু থেকে নতুন ডিএনএ উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে তোমার মাতৃ ডিএনএ, এবং যে নতুন দুইটি ডিএনএ অণু উৎপন্ন হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে তোমার অপত্য ডিএনএ। বুঝতে পেরেছো সবাই? দেখো একটু যদি আমরা, এবং এটা 1956 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, তোমরা আগে পড়েছিলে কি 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেলের কথা কি করেছিলেন, উল্লেখ করেছিলেন, এবং 1956 সালে তারা এই ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন বা ডিএনএ অনুলিপন সম্পর্কে কি করেন, ধারণা প্রদান করেন। তাহলে এই যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা কিন্তু আসলে খুব সহজ কোনো প্রক্রিয়া নয়, এটা কিন্তু একটু একটা জটিল একটা প্রক্রিয়া। এবং এটা সম্পর্কে যদি আমি একটু তোমাদেরকে আগে বলে নিই, এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি। পরীক্ষায় কিন্তু তোমাদের আসে যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া বর্ণনা করো, অথবা ডিএনএ অনুলিপনকে কেন অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলা হয়। দেখো এই শব্দটা তোমরা পাবে পেজ নাম্বার 264-তে। যাদের সামনে বই আছে তারা একটু খেয়াল করো, দেখো পেজ নাম্বার 264-তে কিন্তু কি বলা আছে, অর্ধ রক্ষণশীল পদ্ধতি শব্দটা আছে। তার মানে হচ্ছে কি, ডিএনএ অনুলিপন প্রক্রিয়াকে বলা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতি। কেন?
এটা যদি আমরা বলি যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় কি হয়, একটা পুরানো সূত্র থেকে যায় এবং নতুন আরেকটি কি নতুন সূত্র এসে যোগ হয়। সেজন্য যেহেতু একটা পুরানো সূত্র থেকে যাচ্ছে, অর্ধেক কিন্তু এখানে কি হচ্ছে তোমার থেকে যাচ্ছে, মানে একটা পুরানো সূত্র থেকে যাচ্ছে। এই জন্য ডিএনএ অনুলিপন প্রক্রিয়াকে বলা হচ্ছে অর্ধরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি তোমরা চিত্রটাকে একটু দেখতে পাচ্ছ, সবাই ক্লিয়ার? দেখো এটাকে যদি আমরা বলি একটা ডিএনএ অণু, এটাকে আমরা বলবো কি মাতৃ ডিএনএ অণু। ঠিক আছে, এটাকে বলবো মাতৃ ডিএনএ অণু। প্রথমে কি হবে, এবং এই যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় তোমার 20 ধরনের প্রোটিন এবং এনজাইম এখানে কাজ করে, এবং এগুলোকে একত্রে বলা হয় ডিএনএ রেপ্লিকেজ। হ্যাঁ, তোমাদের যেহেতু ডিএনএ অনুলিপনটা বইয়ে দেওয়া আছে, এটা সম্পর্কে কিন্তু একটু ডিটেলস জানতে হবে। তোমাদের বইয়ে খুব বেশি ডিটেলস লেখা নেই, আমি যতটুকু পারছি তোমরা যেন বুঝতে পারো এবং সহজ হয় তোমাদের জন্য, অতটুকুই কিন্তু আমি বলছি। তাহলে ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় তোমার কি হয়, 20 ধরনের প্রোটিন এবং এনজাইম কি করে, অংশগ্রহণ করে। ঠিক আছে, দেখো তাহলে এই যে দেখো ডিএনএ অনুলিপন প্রক্রিয়া সর্বপ্রথম কি হয়, এই যে মাতৃ ডিএনএটা তোমার কি হচ্ছে, এখানে একটা এনজাইম যেটা কাজ করে সেটাকে বলা হয় হেলিকেজ এনজাইম। তাহলে হেলিকেজ এনজাইমটা কি করছে, তোমার প্রথমে এই ডিএনএ, এই যে মাতৃ যে ডিএনএ অণুর যে বন্ধনটা ছিল, হ্যাঁ, এই যে একটা পেঁচানো শিকলের মতো কি ছিল, ডিএনএ স্ট্রাকচারটা কি ছিল, একটা দ্বিসূত্রক পেঁচানো শিকলের ন্যায় না? তাহলে সেই যে দ্বিসূত্রক পেঁচানোর ন্যায় যে দুইটা সূত্রকে প্রথমে কি করে ফেলছে, পৃথক করে ফেলছে। এখানে কাজ করছে কোন এনজাইমটা, হেলিকেজ নামক একটা এনজাইম। তাহলে এই যে মাতৃ ডিএনএ এবং এই যে পৃথক করে ফেলছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, পুরানো সূত্র। ঠিক আছে, কারণ কি এটা কিন্তু তোমার সেই মাতৃ ডিএনএরই একটা সূত্র, এই পাশেটা হচ্ছে কি পুরানো সূত্র। ঠিক আছে, তাহলে প্রথম অংশে কি হলো, যে তোমার প্যাচ খুলে গেল, বা হাইড্রোজেন যে বন্ধনের মাধ্যমে তোমার নাইট্রোজেন বেসগুলো কি ছিল, একত্রে ছিল, সেগুলো কি হলো বিজোড় অবস্থায় পতিত হলো, বা ডিএনএ কি হলো, প্যাচটা কি হলো প্রথমে খুলে গেল হেলিকেজ এনজাইমের সহায়তায়। এখন এই যে খুলে গেল, এই যে বিজোড় অবস্থায় পতিত হলো, এই যে তোমার কি ছিল, আমরা বন্ধনীতে কি ছিল, অ্যাডিনিনের সাথে কি ছিল, থায়ামিন ছিল না, 2টা হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে, এবং গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে কি ছিল, সাইটোসিন ছিল। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক মতো, কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, একটু ঘোলা লাগছে না, একটু অপেক্ষা করো, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে কি হয় একটু ঘোলা দেখা যায়। তোমরা একটু অপেক্ষা করো, যে আশা করি যে নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে। দেখো তো এখন একটু ক্লিয়ার আসছে কিনা, আমি চেষ্টা করছি যে ক্লিয়ার যেন দেখা যায়, সেজন্য। এখনো কি ঘোলা? এখন মনে হচ্ছে ক্লিয়ারই দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে দেখা যাচ্ছে কি মানে হয়ে যায়। ওকে, এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো নাও অল ক্লিয়ার। ওকে, তাহলে দেখো এই যে একটা পুরনো সূত্র এবং এই যে একটা পুরনো সূত্র, এই যে প্যাচটা যে খুলে গেল, এখন এই যে এখান থেকে আবার কি হবে, এই যে দুইটা আলাদা হয়ে গেল, এখন ঠিক এখানে যে তোমার তাহলে কি হলো, যে নাইট্রোজেন যে বেসগুলো ছিল, এখানে যদি তোমার অ্যাডেনিন থাকে, এই পাশে কি রয়েছে থায়ামিন, এখানে যদি এই পাশে হচ্ছে কি সাইটোসিন, এই পাশে সাইটোসিন থাকলে এই পাশে গুয়ানিন, আবার এই পাশে থায়ামিন থাকলে এই পাশে হচ্ছে তোমার অ্যাডেনিন। তাহলে এই যে নতুন যে আরেকটা সূত্র তোমার এখানে আসবে, হ্যাঁ, সেখানে সম্পূরক একটা সূত্রক আসবে, মানে সম্পূরক মানে কি ঠিক অনুরূপ, যেমন তোমার
অ্যাডিনিন আছে, ঠিক এই পাশে আরেকটা যখন সূত্রক তৈরি হবে, মানে এই যে এইভাবে যখন যুক্ত হবে, দেখো ঠিক অনুরূপ আরেকটা আসবে। অ্যাডিনিনের পাশে কিন্তু কি আসবে তোমার, ঠিক থায়ামিন আসবে, নাইট্রোজেন বেস হিসেবে কি আসবে, থায়ামিন। এই যে গুয়ানিন আছে, এখানে কি আসবে, নাইট্রোজেন বেস হিসেবে সাইটোসিন। আবার এই যে এখানে যে আমাদের সাইটোসিন ছিল, এখানে তোমার সূত্রকের মধ্যে কি আসবে, নাইট্রোজেন বেস হিসেবে কি আসবে, গুয়ানিন। আবার যে তোমার থায়ামিন ছিল, এখানে তোমার নাইট্রোজেন বেস হিসেবে আসবে কি, অ্যাডেনিন। ঠিক অনুরূপ এই যে এখন তুমি চিন্তা করতে পারো যে এই যে এই অনুরূপ, এই যে একটা সাচ যে বা অনুরূপ আরেকটা সূত্রক এসে যে যুক্ত হলো, এগুলো জন্য কিন্তু তোমার অনেক ধরনের এনজাইম এখানে কাজ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম, এবং এখানে কিছু আয়নও কাজ করে, যেমন ম্যাগনেসিয়াম আয়নও কিন্তু এখানে কাজ করছে। এবং এই যে প্রয়োজনীয় এই যে নতুন যে সূত্রকটা আসছে, এগুলো কিন্তু তোমার নিউক্লিয়াসের মধ্যেই কি ছিল, মজুদ ছিল। মানে সে শুধু তোমার যে নাইট্রোজেন বেসগুলো আসছে সেটা কিন্তু নয়, এখানে কিন্তু কি নতুন করে তোমার যে শর্করা এবং যে আমাদের অজৈব ফসফেট ছিল এবং কি তোমার নাইট্রোজেন বেস, এই তিনটা উপাদানকে আমরা কি বলছি, নিউক্লিওটাইড বলছি, তাই না? এই সম্পূর্ণ নতুন একটা নিউক্লিওটাইড এসে কিন্তু এখানে আবার যুক্ত হচ্ছে, ফলে নতুন করে কিন্তু আবার কি হচ্ছে, মানে একটা ডিএনএ অণুর কি হচ্ছে, নতুন করে আবার ডিএনএ অণুর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যখন নতুন করে আবার ডিএনএ অণুর সৃষ্টি হলো, তখন কিন্তু পুনরায় আবার তাদের মধ্যে কি হলো, নতুন করে হাইড্রোজেন এবং কি অ্যাডেনিনের সাথে এসে যোগ হচ্ছে কি, থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন। এবং এই জিনিসগুলো যে আমি বলছি, যাদের ডিএনএর স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে মনে আছে, আশা করি যে তারা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর যারা ডিএনএ স্ট্রাকচার আগে পড়নি, তাদের কিন্তু একটু বুঝতে সমস্যা হবে। তো আমি সবাইকে বলবো যে ডিএনএর স্ট্রাকচারটা আগে ভালোভাবে বুঝবে, তাহলে কিন্তু তোমাদের এই যে ডিএনএ অনুলিপনটা একেবারে কি মানে সহজ মনে হবে, খুব কঠিন কোনো কিছু না। এবং আমি ক্লাস শেষে ছবিটা কিন্তু আপলোড করে দেবো, তোমরা সবাই দেখে নেবে এবং পরীক্ষায় ঠিক ওভাবেই দেওয়ার চেষ্টা করবে। বইয়ের মতো লিখলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক আছে? তাহলে আমি যেভাবে দিয়ে দিব ওভাবেই পড়ার চেষ্টা করবে। তাহলে কি হলো, এই যে নতুন যে আরেকটা সূত্রক এখানে আসলো, তাদের মধ্যে আবার নতুন করে কি হলো, হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হলো। ঠিক আছে, এভাবেই কিন্তু তাহলে এই যে নতুন আসলো, এটাকে আমরা কি বলতে পারি, নতুন একটা সূত্র, তাই না, নতুন সূত্র। তাহলে যেহেতু এখানে এই যে একটা পুরানো সূত্র এবং আরেকটা নতুন সূত্র এসে কি হলো, যুক্ত হলো, এটাকে বলা হচ্ছে কি তোমার অর্ধ রক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতি। যেহেতু একটা পুরানো সূত্র আগে থেকেই রয়ে যায় এবং নতুন একটি সূত্র এসে যোগ হয়, এজন্যই এটাকে বলা হচ্ছে ডিএনএ অর্ধ রক্ষণশীল পদ্ধতি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসে যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াকে কেন অর্ধ রক্ষণশীল পদ্ধতি বলা হয়, এই প্রশ্নটা আসতে পারে। কিংবা ডিএনএ অনুলিপন প্রক্রিয়া বর্ণনা করো, দুইটার অ্যান্সার কিন্তু তোমাদের একই, অনুলিপন প্রক্রিয়া বর্ণনাটা দিয়ে এবং চিত্রটা অবশ্যই তোমাদের দিয়ে ফেলতে হবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবে। এখন এই যে আমি মোটামুটি একটু আলোচনা করলাম ডিএনএর অনুলিপন প্রক্রিয়া সম্পর্কে, এটা তো আমি তোমাদের একটু মানে বর্ণনামূলকভাবে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা একটু অ্যানিমেটেড আকারে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, তোমাদের যেন এই জিনিসটা সম্পর্কে কিছুটা ধারণা থাকে এবং মাথায় যেন সহজে তোমাদের কি হয়, মানে ক্যাচ করে, কিংবা মাথায় যেন এটা থাকে। সেজন্য আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ডিএনএ রেপ্লিকেশনটা প্রক্রিয়াটা কিভাবে হয়, তোমরা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? একটু অপেক্ষা করো সবাই। আমাদের চারটি নাইট্রোজেনাস ক্ষারক, এগুলোকে হচ্ছে আমরা এখানে একটি ডিএনএ থেকে তার অনুরূপ ডিএনএ তৈরি হওয়াকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন। ডিএনএ যে ডাবল হেলিক্স গঠন আমরা অনুলিপন, ডিএনএ যে ডাবল হেলিক্স গঠন আমরা দেখতে পাচ্ছি, এই গঠনের ভিতরে থাকে আমাদের চারটি নাইট্রোজেনাস ক্ষারক। এগুলোকে হচ্ছে আমরা এখানে কালার করে দেখিয়েছি। এগুলোর নাম হচ্ছে অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন ও থায়ামিন। এখন এই থায়ামিনের সাথে যুক্ত হয় অ্যাডিনিন
যেগুলোকে আমরা এখন হাইলাইট করে দেখিয়েছি। এবার আমরা দেখব সাইটোসিনের সাথে যুক্ত হচ্ছে আমাদের গুয়ানিন, হলুদ কালারের। আমরা এবার ডিএনএটাকে আনজিপ করব। তার আগে আমরা দেখে নিই এটা কোন দিকে আগায়, 5 প্রাইম থেকে 3 প্রাইম। অ্যাগেইন উল্টা দিকে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তার মানে এন্টি প্যারালাল বলতে পারি। যদি আমরা এটাকে আনজিপ করি, তবে আনজিপ করার ক্ষেত্রে প্রথমে আমাদের লাগবে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটাই আমাদের এই জিনিসটাকে দুইটা টেমপ্লেটে ভাগ করে ফেলেছে, যেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ম। এখন এই যে টেমপ্লেট রয়েছে, ডিএনএ টেমপ্লেট রয়েছে, আর এটা কিন্তু মাতৃ ডিএনএ টেমপ্লেট। এটা অনুযায়ী আমাদের পরবর্তীতে প্রাইমেজ এনজাইমটা প্রাইমার গঠন করবে, যে জন্য আমাদের প্রয়োজন হবে আরএনএ বেজের। এই যে আমাদের প্রাইমার গঠন করলো, এই প্রাইমারটা মূলত হচ্ছে আরএনএ প্রাইমার। এরপরে আমাদের লাগবে আরেকটা এনজাইম, যেটাকে বলবে আমাদের ডিএনএ পলিমারেজ। সেও নিয়ে আসবে ডিএনএ কিছু বেস। এই বেসগুলো যুক্ত হয়ে এবং কমপ্লিমেন্টারি হয়ে যুক্ত হবে, তার মানে অ্যাডিনিনের সাথে আমাদের থায়ামিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। আর হ্যাঁ, অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এই জিনিসটা এগিয়ে যাবে। আর এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে এখানে হচ্ছে, তো এর জন্য এটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। কিন্তু উল্টা ঘটনা ঘটে হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্যান্ডে, যেখানে 5 প্রাইম থেকে 3 প্রাইমে হওয়া সম্ভব না, জিনিসটা উল্টোভাবে ঘটে। আর এই উল্টোভাবে ঘটার ক্ষেত্রে এখানে একটা ফ্র্যাগমেন্ট পাওয়া যায়, যেটাকে বলা হয় আমাদের ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আবিষ্কারকের নাম অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে। আমরা যদি এখানে একটু ভালো করে মনোযোগ দিই যে কিভাবে গঠিত হলো, প্রথমে আমাদের প্রাইমেজ এনজাইমটা আসে, সে কিন্তু আরএনএ প্রাইমার গঠন করে। এরপরে হচ্ছে আমাদের যে ফাঁকা জায়গা থাকে, সেখানে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম চলে আসে কিছু বেস সাথে নিয়ে। সেখানে তারা আবার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আরেকটা, আবার এই প্রক্রিয়াটা বারবার অনুকরণ হতে থাকে বা রেপ্লিকেট হতে থাকে। এই জিনিসটা বারবার হতে থাকে। যখন এই জিনিসটা বারবার হতে থাকে, তখন একই প্রক্রিয়ায় একই এনজাইম লাগে। কিন্তু এই যে বিচ্ছিন্নভাবে ফ্র্যাগমেন্টগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু আমাকে সরিয়ে দিতে হবে। এর জন্য আমাদের লাগে এক্সোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস গুলো আমাদের ওই প্রাইমারগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে আবার এখানে আমাদের ডিএনএ বেস নিয়ে আসে, কারণ এটা তো একটা ডিএনএ থাকে। তো এখানে পুরো জিনিসটাকে আমাদের নিরবিচ্ছিন্ন করার জন্য লাগিয়ে দিতে হবে। আর লাগানোর জন্য আমরা এনজাইম ইউজ করব লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইম দিয়ে হচ্ছে আমরা একদম সুন্দর করে উপরের লিডিং, নিচের আমাদের ল্যাগিং দুটো ডিএনএ কে আমরা সুন্দর করে লাগিয়ে দিব, এবং পরে সেটা টুইস্টেড হয়ে যাবে। আর এটা আমাদের সেমি কনজারভেটিভ, কারণ একটা অংশ আসে আগের ডিএনএ থেকে, পরে একটা নতুন ডিএনএ থেকে। তো দেখা হবে আমাদের পরের অ্যানিমেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আবারও চলে আসলাম। নিশ্চয়ই তোমরা দেখে কিছুটা তোমাদের ধারণা হয়েছে আশা করি, হ্যাঁ, যে ডিএনএ অনুলিপন প্রক্রিয়াটা কিভাবে কি হচ্ছে। তো আমি ছবি আপলোড করে দিলে তোমরা সেটা ভালোভাবে পড়ে ফেলবে, এবং কি কি সমস্যা হয় তোমাদের বুঝতে, কোথায় সমস্যা হয় সেটা তোমরা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে পরবর্তী আলোচনায় আমরা চলে আসি। পরবর্তী আমাদের আলোচনা হচ্ছে কি ডিএনএ টেস্ট। পেজ নাম্বার 264 পরের টপিকস দেখো, ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার পরে হচ্ছে কি ডিএনএ টেস্ট। এখন ডিএনএ টেস্ট আসলে কি? ডিএনএ টেস্ট বলতে বোঝায় কি, যে ডিএনএ টেস্টের যে বিজ্ঞান ভিত্তিক ব্যবহারিক পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে কি ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যখন কোনো একটা অপরাধ বলো বা কোনো একটা কেস বলো, সেটার যখন হাজারো তোমার তথ্য উপাত্ত কিংবা হাজারো ফাইল ঘেটেও যখন কোনো সমাধান করা যায় না, তখনই কিন্তু সেখানে কি মানে সমাধানের একটা পথ দেখা যায়। কারণ কিসের মাধ্যমে? এই ডিএনএ টেস্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু তোমার মানে সুনিপুণভাবে একজন অপরাধী বলো কিংবা বিভিন্ন যে সমস্যার সমাধান, সেটা ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কি করা হয়, মানে সম্পূর্ণ বা শনাক্ত করা যায়। এখন এই যে ডিএনএ টেস্ট কি কি নামে পরিচিত, তোমাদের বইয়ে কি কি দেওয়া আছে একটু যদি দেখো, যে এটাকে বলা হয় ডিএনএ টাইপিং অথবা ডিএনএ টেস্টিং ইত্যাদি নামেও কিন্তু তোমাদের ডিএনএ টেস্টটা পরিচিত। এখন এটা কোন কোন ক্ষেত্রে ডিএনএ টেস্টটা করা হয়, এটা যদি আমরা বলি, যে এটার বলা যায় যে কোনো
অপরাধীকে শনাক্ত করার জন্য, কিংবা কারো পিতৃত্ব পরিচয় নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রেও তোমার কি করা হচ্ছে, এই ডিএনএ টেস্ট করা হচ্ছে। তাহলে এই যে ডিএনএ টেস্ট করা হবে, ধরো তোমার কি পিতৃত্ব নির্ণয়ের কথাটা কিংবা কিভাবে বললাম, ধরো আমরা যদি এইভাবে একটু গল্পের ছলে বলি যে একটা ছোট বাচ্চা ধরো বাবা মার সাথে কোথাও কি বেড়াতে গেল, হঠাৎ করে সে বাচ্চাটা এখানে ওখানে খেলতে গিয়ে সে কি করলো, হারিয়ে গেল। ধরো সে যেটা দেখা যায়, আমাদের দেখা যায় বিভিন্ন সিনেমাতেও দেখা যায় এই ধরনের কাহিনী। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হয় কি তোমার দেখা যাবে যে অনেক বছর মানে অনেক খোঁজাখুঁজির পরেও বাচ্চাটাকে যখন পাওয়া যায় না, অনেক বছর পরে সেই বাচ্চাটা যখন বড় হয়ে এসে সে তার বাবা মার কাছে বলল যে হ্যাঁ আমি তোমাদের সন্তান, সেই ক্ষেত্রে কিন্তু তার 20 বছর পরে তার চেহারাটা কিন্তু আর আগের মতো থাকবে না, কিংবা বোঝারও কোনো কি থাকবে না, উপায় থাকবে না। সেই ক্ষেত্রে তার সঠিক মানে সেই পিতামাতা তার সঠিক কিনা কিংবা তার পিতৃত্ব নির্ণয়ের জন্য তার মা বাবা এবং সেই যে হারিয়ে যাওয়া যে ছেলেটি এখন বড় হয়েছে তার কাছ থেকে নমুনা নিয়ে কিন্তু যখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে মিল খুঁজে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ডিএনএ টেস্টটা করা হয়ে থাকে। কিংবা ধরো কোথাও কোনো স্থানে যদি তোমার কোনো হত্যাকাণ্ড বা অপরাধ সংঘটিত হয়, তখন কি করা হয় যে অপরাধের শিকার হয়েছে যে ব্যক্তি, এবং সেই ক্ষেত্রে কি করা হয়, প্রথমে কোনো ব্যক্তিকে সন্দেহ করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তির কি করা হয়, নমুনা পরীক্ষা করা হয়। এখন এই নমুনাগুলো কি হতে পারে, নমুনাগুলো হতে পারে তোমার হচ্ছে কি রক্ত, লালা, বীর্য বা থুতু, কিংবা চামড়া, কিংবা হাড়, কিংবা দাঁত। অনেক সময় কি হয়ে যায়, এমন কিছু লাশ আমরা দেখতে পাই কিংবা যেটা একদম পুড়ে কি হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিংবা এত ক্ষত বিক্ষত যে সেখানে আর তোমার নমুনা নেওয়ার কিংবা রক্ত বা কিংবা কোনো নমুনা সহজে দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে দাঁত, যে আমরা আগেই কি পড়েছি পঞ্চম অধ্যায়ে কিন্তু আমরা দাঁত সম্পর্কে পড়েছিলাম যে কি মানবদেহের সবচেয়ে শক্ত অংশটা হচ্ছে কি দাঁত, এবং এই দাঁতটা কিন্তু সহজে তোমার কি হয় না, মানে সহজে নষ্ট হয়ে যায় না। তখন কিন্তু আমরা সেখানে জৈবিক নমুনা হিসেবে দাঁতকে ব্যবহার করতে পারি। কিংবা হাত এবং পায়ের যে অস্থিগুলো, হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের বেশ বড় বড় বা লম্বা, তখন তোমার নমুনা হিসেবে কিন্তু এই যে হাড়ের ভেতরে যে মজ্জাগুলো থাকে, অস্থি যে মজ্জা, সেগুলো কিন্তু তোমার মজ্জার ভিতরে কিন্তু কোষ থাকে, সেগুলো কিন্তু তোমার নমুনা হিসেবে কি করা হয়, ব্যবহার করা যায়। বুঝতে পারছো সবাই? তখন সেই যে এই যে নমুনা নিয়ে হ্যাঁ অপরাধের শিকার ব্যক্তির সাথে এবং যে সন্দেহভাজন ব্যক্তির নমুনার সাথে কি করা হয়, ডিএনএ প্রোফাইলের কি করা হয়, ম্যাচ করা হয়। যদি সেই ক্ষেত্রে 50%-এর বেশি দুটা কি হয়, ডিএনএ যে নমুনাটা বা ডিএনএ যে তোমার বেস সিকোয়েন্সটা মিলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তখন অপরাধীকে সহজেই শনাক্ত করা যায়। ঠিক আছে, এখন আমরা যদি একটু বইয়ের ভাষায় চলে যাই, বইয়ে তোমাদের কি বলা আছে। প্রথমেই এই যে জৈবিক নমুনা সংগ্রহ করে কি করা হয়, ডিএনএ যে তোমার ডিএনএকে রাসায়নিক পদ্ধতিতে কোন এনজাইমের সাহায্যে কাটা হয়, ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে মানে বিভিন্ন দৈর্ঘ্য অনুসারে তাদের সাজানো হয়, এবং যে এনজাইমের সাহায্যে এই ডিএনএ কে কাটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি তোমার রেস্ট্রিকশন এনজাইম। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে কি তোমার সীমাবদ্ধ এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ডিএনএ টুকরোগুলোকে কেটে ছোট ছোট টুকরো আকারে সাজানো হয়, এবং তারপরে কি বলা আছে, ইলেকট্রোফরেসিস পদ্ধতিতে, হ্যাঁ যে প্রক্রিয়া করা হয় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোফরেসিস পদ্ধতি। এবং একটা শব্দ বলা আছে যে অ্যাগারোজ বা পলিঅ্যাক্রিলামাইড জেল, এবং এই জেলটা হচ্ছে একটা প্রোটিন ধর্মী পদার্থ। সেটাকে কি করা হচ্ছে তোমার তাদের যে একটা বিশেষ ধরনের নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা হ্যাঁ হাইব্রিডাইজ করে এক্সরে ফিল্মের উপরে রেখে যে বিভিন্ন দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয়, অর্থাৎ ডিএনএর যে বেস সিকোয়েন্সটা আছে হ্যাঁ এই বেস সিকোয়েন্সটাকে আলাদা করে কি করা হয়, সেইটার সাথে তোমার সন্দেহভাজন ব্যক্তির ডিএনএর যে নমুনাটা আছে সেটা কি করা হয়, মিল করা হয়। সেখানেই কিন্তু তোমার কি করা হয়, যখন নমুনাগুলো মিলে যায় তখন কিন্তু তোমার এই ডিএনএ টেস্ট সম্পর্কে মানে বা সেই যে একটা কেস যে বলা হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আমরা
সঠিক ধারণাটা পায় যে হ্যাঁ সেই হচ্ছে কি প্রকৃত অপরাধী। এখন তোমাদের বই এই যে এই পদ্ধতিটা, এই পুরো পদ্ধতিটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোফরেসিস পদ্ধতি। এবং তোমাদের বইয়ে কিছু কঠিন শব্দ আছে তোমাদের মনে হতে পারে যে মিস নাইট্রোসেলুলোজ কাগজ, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা এই জিনিসগুলো কি, মানে এই শব্দগুলো একটু কঠিন তাই না? তো আমি তোমাদেরকে একটু কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি একটা নাইট্রোসেলুলোজ কাগজ। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা তোমার মানে দাহ্য কিন্তু একটা যৌগ দ্বারা তৈরি, যেখানে তোমার ব্যবহার করা হয়েছে নাইট্রেট এজেন্ট কিংবা নাইট্রিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা কি তোমার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। এই যে এগুলো হচ্ছে তোমার নাইট্রোসেলুলোজ কাগজ। আর হচ্ছে কি এই যে তোমাদের হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপগুলো হচ্ছে কি কোনো ভারী মৌলিক পদার্থের একটা গুণ, যেটা কি করতে পারে আলফা, বিটা এবং গামা রশ্মি কি করতে পারে বিচ্ছুরিত করতে পারে, বা সে যার মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট জিনিসগুলোকে কি করা হয় খুব সহজে শনাক্ত করা সম্ভব। সেখানে কিন্তু কাজ করছে তোমার এই যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আরেকটা শব্দ আছে তোমাদের যে ডিএনএ প্রব। হ্যাঁ, ডিএনএ প্রোর, কিন্তু আসলে শব্দটা হবে ডিএনএ প্রোব। তাহলে এই যে দেখো ডিএনএর একটা অংশের নমুনার সাথে আরেকটা অংশকে কি করা হচ্ছে কালার করে তোমার কি করা হচ্ছে ম্যাচিং করা হচ্ছে এখানে। সেটাকে বলা হচ্ছে কি ডিএনএ প্রব। এই যে হচ্ছে একটা স্যাম্পল এবং আরেকটা হচ্ছে হাইব্রিডাইজ স্যাম্পল। দেখো আমি তোমাদেরকে একটু জাস্ট মানে যেন বুঝতে সহজ হয় তোমাদের এই জন্য আমি চেষ্টা করেছি একটু ছবিগুলো দেখানোর। তো তোমরা এটা পরীক্ষায় কি করবে, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে যে ডিএনএ টেস্টিং বলতে কি বোঝায় বর্ণনা করো। 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে কিংবা তোমাদের একটু বড় করেও আসতে পারে। সেই জন্য তোমরা এটা পুরোটা কি করে ফেলবে, মুখস্থ করে ফেলবে। এখানে কিন্তু বাদ দেওয়ার কোনো লাইন নেই। একটু কয়েকটা শব্দ কঠিন, এগুলোকে একটু বারবার চেষ্টা করলে আশা করি যে তোমাদের আয়ত্তে চলে আসবে। এবং এই যে ডিএনএ টেস্টের একটি বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার বা সুনিপুণভাবে আরো শনাক্ত করার একটা পদ্ধতি হচ্ছে কি পিসিআর, যেটাকে বলা হচ্ছে কি পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 265-তে। দেখো বর্তমানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর পদ্ধতিতে সুনিপুণভাবে ডিএনএ টেস্ট কি করা হয় নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব। এই যে পিসিআর এর যে পূর্ণ রূপটা, হ্যাঁ এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে পিসিআর এর পূর্ণ রূপ বলতে কি বোঝায়। দেখো তোমরা এই যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন দেখা যাচ্ছে ছবিটা, এটা কিন্তু বারবার লিখে প্র্যাকটিস করবে। এখানে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে কয়েকটা পূর্ণরূপ আসলো। আমি আবার একটু বলে দিই, ডিএনএ এর পূর্ণরূপটা পড়ে ফেলতে হবে, কারণ এগুলো 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। ডিএনএ এর পূর্ণরূপ, আরএনএ এর পূর্ণরূপ, তারপরে আসে তোমার টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস যেটা, এটার পূর্ণরূপ আসে। তারপর পিসিআর যেটাকে বলা হয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই পূর্ণরূপগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে। এবং এই বানানগুলো যদি সঠিক না হয় তখন কিন্তু আমরা কি করব, একটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো নাম্বারটাই কাটা যায়। তো আমি তোমাদের সবাইকে বলবো যে এগুলো বারবার লিখে বা বানানগুলো প্র্যাকটিস করে একেবারে মুখস্থ করে ফেলবে। কারণ পুরো বইতেই কিন্তু কি আছে এরকম বিভিন্ন পূর্ণরূপ আছে যেগুলো তোমাদের 1 নম্বরের প্রশ্ন হিসেবে কি আসতে পারে। তো যখন তোমাদের যেহেতু তোমরা ক্লাস 9 এবং তোমাদের কাছে সবগুলো বিষয় নতুন, সব মানে এইগুলো হচ্ছে প্রতিটা অধ্যায় নতুন, আমি যখন যেভাবে বলবো যে এই পূর্ণরূপগুলো পড়ে ফেলতে হবে তখন কিন্তু তোমরা সেভাবে পড়ে ফেলবে। তাহলে ডিএনএ টেস্ট সম্পর্কে আমরা যে বললাম, ডিএনএ টেস্টটা কি করতে হবে তোমাদের পুরোটাই মুখস্থ করে ফেলতে হবে। যে ছোট করে মুখস্থ করার কোনো দরকার নেই, একেবারে পুরো যেভাবে বলা আছে হ্যাঁ সেভাবে পুরোটাই একেবারে মুখস্থ করে ফেলবে। তাহলে দেখো আজকে আমাদের কি কতক্ষণ ক্লাস, ঠিক আছে। তাহলে আজকে আমাদের পড়া এতটুকুই থাকলো, যে আমি অল্প অল্প করেই বোঝানোর চেষ্টা করছি। আর করবে কি আমি যে আজকে পড়ালাম ডিএনএ অনুলিপন, আমি ছবি দিয়ে দিচ্ছি, এবং যে ডিএনএ টেস্ট সম্পর্কে বললাম, এই 2টা টপিক ভালো করে পড়ে ফেলবে। এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টস করে জানাও। তাহলে আজকে আমরা ক্লাসটা কি করছি শেষ করে দিচ্ছি। আশা করি যে সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং কোনো কিছু কিন্তু ফেলে রাখবে না। আর যা সমস্যা আমাকে কমেন্টস করে জানালে আমি চেষ্টা করব অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।